হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমরা বেস্ট এমসিকিউ সিরিজের 11 নাম্বার সিরিজ পড়ব। ঠিক আছে, এর আগে আমি 10টি সিরিজ আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আর এটি তোমাদের 9, 10, 11, 12 দুটোর জন্যই প্রযোজ্য। ঠিক আছে, আর এখানে আমি আজ আলোচনা করব ইউনিট 6 থেকে। ঠিক আছে, যে ব্রিটিশ শাসনের যে প্রাথমিক প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন বিদ্রোহ হয়েছে। পাইক বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ, এই সমস্ত যে বিদ্রোহ বা আন্দোলন হয়েছে তার থেকে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন। রাজা জগন্নাথ সিং, রানী শিরোমণি, দুর্জন সিং ও শ্যামরঞ্জন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ চুয়ার বিদ্রোহ, অপশন বি কোল বিদ্রোহ, অপশন সি সাঁওতাল বিদ্রোহ, অপশন ডি নীল বিদ্রোহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তো চুয়ার বিদ্রোহ একটি মূলত উপজাতিমূলক বিদ্রোহ। এটি চুয়ার বা চোয়াররা ছিলেন বাংলার মেদিনীপুর জেলার জঙ্গল মহলের উপজাতি সম্প্রদায়। ঠিক আছে, চাষবাস ও পশু শিকারের সঙ্গে জড়িত থাকলেও তাদের যুদ্ধ বিগ্রহ ছিল প্রধান পেশা। আর এই চুয়ার সম্প্রদায়ের মানুষজন সাধারণত মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের স্থানে জমিদারদের অধীনে রক্ষী বা পাইকের কাজ করত। ঠিক আছে, কিন্তু বাংলায় কোম্পানি শাসন প্রতিষ্ঠার পর কোম্পানি কর্তৃপক্ষ এই অঞ্চলের জমিদারদের ওপর অত্যন্ত চড়া হারে ভূমি রাজস্ব ধার্য করে। এর বিরুদ্ধে এই অঞ্চলের জমিদাররা বিদ্রোহ ঘোষণা করলে বংশানুক্রমিকভাবে তাদের পাইক চুয়াররাও সমগ্র জঙ্গল মহল জুড়ে বিদ্রোহ করে প্রায় 30 বছর। 1766 থেকে 72 বা 1766 থেকে 99 এই বিদ্রোহ চলেছিল। ঠিক আছে, আর এই বিদ্রোহের নেতৃত্ব ঘাটশিলার রাজা জগন্নাথ সিংহ প্রথম এই বিদ্রোহ ঘোষণা করলে চুয়াররাও এই বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তোমরা এটি মনে রাখবে, চুয়ার বিদ্রোহ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পাইক বিদ্রোহের নেতা ছিলেন। পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন এ তে রয়েছে বিদ্যাধর মহাপাত্র, অপশন বি তে রয়েছে সিধু, অপশন সি তে রয়েছে কানু, অপশন ডি তে রয়েছে ভবানী পাঠক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিদ্যাধর মহাপাত্র। নেক্সট কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের 1899 সালে মুন্ডা বিদ্রোহ হয়, নেতা কে ছিলেন? অপশন এ তে রয়েছে বিরসা মুন্ডা, অপশন বি তে রয়েছে চিরাগ আলী, অপশন সি তে রয়েছে সুই মুন্ডা, না বুদ্ধ ভগত, অপশন ডি তে রয়েছে সুই মুন্ডা। তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা দেবার চেষ্টা করো। ঠিক আছে, তো এখানে দেখো মুন্ডা বিদ্রোহ হয়। মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে হয়েছিল। এই বিদ্রোহ উলঘুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামেও পরিচিত ছিল। ঠিক আছে, আর তারা মুন্ডাদের যে কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল তা ছিল খুদকাঠি প্রথা বা জমির যৌথ মালিকানা। ওকে, তাদের যে চিরাচরিত আইন, বিচার ব্যবস্থা, সামাজিক বিধি এসব বাতিল করে নতুন আইন কানুন প্রবর্তিত হয়, আর নগদে খাজনা দেওয়ার প্রথা চালু হয়। কিন্তু খাজনা দিতে না পারলে তাদের জমি থেকে উৎখাত করা হতো। তাছাড়া জমিদার ও মহাজনরা তাদের উপর নানা ধরনের ও প্রচুর পরিমাণে করের বোঝা চাপিয়ে দেয়। আর এর সঙ্গে তো থাকতোই বেট বেগারি, অর্থাৎ বিনা মজুরিতে মুন্ডাদের নানা ধরনের কাজ করতে বাধ্য করা হতো। ঠিক আছে, কিন্তু এই যে অনাচার চলছিল এসবের বিরুদ্ধে প্রচুর সরকারের কাছে প্রচুরবার নিবেদন করেও কোনো রকম কাজ হয়নি। এমনকি মহারানী ভিক্টোরিয়ার কাছেও আর্জি জানানো হয়, কিন্তু হয়নি। শেষ পর্যন্ত কি হয়, বিরসা মুন্ডার নেতৃত্বে তারা এক স্বাধীন ধর্মরাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয়।
ঠিক আছে। আর এই বিরসা মুন্ডা তাকে ধরতি আপা বা ধরণীর পিতা সিংবোঙা বলে ঘোষণা করা হয়। আর সিংবোঙা বা সূর্য দেবতা ছিলেন তাদের প্রধান উপাস্য। ঠিক আছে, তোমরা এটি অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, বিদ্রোহের দিন যদি বলে তাহলে দেবে 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর বিদ্রোহের দিন ধার্য হয়। ওকে, তো এখানে অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? অপশন এ তে রয়েছে নীল বিদ্রোহ, অপশন বি তে রয়েছে খিরওয়ার আন্দোলন, অপশন সি তে রয়েছে দাক্ষিণাত্য বিদ্রোহ, অপশন ডি তে রয়েছে মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, ব্রিটিশ শাসনের মূলত এই সমস্ত বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ঠিক আছে, যেমন পূর্ববঙ্গের নোয়াখালী জেলার সন্দ্বীপ অঞ্চলের মুসলিম কৃষকদের সন্দ্বীপ বিদ্রোহ, তাছাড়া দক্ষিণ ভারতের মাদ্রাস অঞ্চলে হয়েছিল পলিগার বিদ্রোহ। পলিগার নামে পরিচিত ধনী ভূস্বামী ও সমর নায়কদের পলিগার বিদ্রোহ হয়। রংপুর বিদ্রোহ হয় 1883 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে। পাইক বিদ্রোহ হয় দক্ষিণ ওড়িশায় 1817 খ্রিস্টাব্দে। তাছাড়া পাগলাপন্থী বিদ্রোহ হয় 1824 খ্রিস্টাব্দে প্রভৃতি বিদ্রোহ হয়। ঠিক আছে, তো এখানে দেখো বিষ্ণু বিশ্বাস আর কে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস তারা নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। নীল বিদ্রোহের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখো যে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ পত্রিকায় নীল বিদ্রোহের যে অকথ্য অত্যাচার তার কথা প্রথম প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর তোমাদের নীল বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ বই রচিত হয়। দীনবন্ধু মিত্র লেখেন 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটক। ঠিক আছে, কারণ অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে নীলকরদের প্রচণ্ড অত্যাচারে এই যে বাংলার মানুষজনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, তার যে মর্মস্পর্শী বেদনা যে চিত্র, ভয়ানক চিত্র তা এই নাটকে পরিস্ফুট করে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আর মাইকেল মধুসূদন দত্ত এই নাটকের ইংরেজি অনুবাদ করেন। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তিতুমির সৈয়দ আহমেদ ছিলেন কোন আন্দোলনের নেতা বলো? অপশন এ তে রয়েছে ওয়াহাবি আন্দোলন, অপশন বি তে রয়েছে ফরাজি আন্দোলন, অপশন সি তে রয়েছে কোল বিদ্রোহ, অপশন ডি তে রয়েছে রংপুর বিদ্রোহ। তিতুমির সৈয়দ আহমেদ কোন আন্দোলনের নেতা ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন হয় 1822 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ সহ ভারতের অন্যান্য জায়গায় বিস্তৃত এলাকায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের 1855 নেতা কে ছিলেন? সিধু ও কানু, বীর সিং ও কালো প্রামাণিক, চাঁদ ভৈরব ও ডোমন মাঝি, উপরের সকলেই। তো বলো সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? তোমরা এর সঠিক উত্তর দেবার চেষ্টা করো। দেখো এখানে গুরুত্বপূর্ণ কথা যে সাঁওতাল অঞ্চলের যে বসবাসকারী মানুষজন আদিবাসী কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়, তারাও জমিদার ও সরকারি কর্মচারীদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। ঠিক আছে, তাদেরকে জমিদাররা তারা সহজ সরল ছিল, তাদেরকে নানাভাবে শোষণ করতে শুরু করে। তারা কঠোর পরিশ্রম করতেন, জঙ্গলাকীর্ণ পাথুরে জমিকে আবাদে জমিতে পরিণত করেন। কিন্তু নতুন যে শাসন ব্যবস্থা ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় তাতে তাদের সেই জমির উপর খাজনা ধার্য করা হয়। ঠিক আছে, খাজনার হার ধার্য করা হয়, সাথে খাজনার যে হার সেটি
প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হয়। ঠিক আছে, তো বৃদ্ধি করে দেওয়ার ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। আর জমিদার ইজারাদারের কর্মচারীরা ছিল তাদের কাছ থেকে নানাভাবে উপশুল্ক আদায় করত, সেগুলি মেটাতে গিয়ে তারা প্রচণ্ড নাজেহাল হয়ে যেত একদম। ঠিক আছে, আর তাদের ঋণ দিলেও সেই ঋণের যে সুদ তা অত্যন্ত বেশি পরিমাণে আদায় করা হতো। এই সমস্ত বিভিন্ন কারণ, তাছাড়াও সরকার প্রয়োজনীয় স্থানীয় যে কর্তৃপক্ষ ছিল তাদের কাছেও আর কি অভিযোগ পেশ করা হয়, বাট কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত তারা কিছু ভেবে দেখেছে তাদের কথা কেউ চিন্তা করবে না, তাদের কথা কেউ শুনবে না, তাদের সমস্যার যে সমাধান তা তারা দেখতে পাচ্ছে না। তো তারা বাধ্য হয়ে তারা এক স্থান, যেখানে ভাগনাডিহির মাঠ, সেখানে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। ঠিক আছে, সিধু কানু, বীর সিং, কালো প্রামাণিক, চাঁদ ভৈরব ও ডোমন মাঝি এরা সকলে ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। ঠিক আছে, এই বিদ্রোহে নেতৃত্ব দেন তারা। প্রচুর 1855 খ্রিস্টাব্দের 30শে জুন তারা বিদ্রোহ সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। আর 7 জুলাই 7ই জুলাই তারা প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে এবং বহু মহাজন ও জমিদারকে হত্যা করে। এর ফলে অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাছাড়াও তারা সেখানকার যে রাজবাড়ি ছিল সেগুলো দখল করতে থাকে। ক্রমে ক্রমে তাদের লোকজন অর্থাৎ বিদ্রোহীদের সংখ্যা বাড়তে থাকে। এখানে নেতৃত্ব দিয়েছেন চাঁদ ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ। তোমরা এটি অবশ্যই মনে রাখবে। আর সাঁওতাল বিদ্রোহ কি? এটি ছিল মূলত কৃষকদের বিদ্রোহ। ঠিক আছে, কেবল উপজাতি বিদ্রোহ নয়, এই বিদ্রোহে দরিদ্র কৃষক, শ্রমজীবী মানুষদের সংঘবদ্ধ প্রতিবাদও ছিল। তবে একটা কথা, যে কোনো কোনো শাসন ব্যবস্থায় যে বিচার ব্যবস্থা রয়েছে সেখানে সেই সময়টাও দেখো 1855 সময়কাল। ঠিক আছে, এখন 2021 চলছে, তো সেই সময়টাতেও সরকারকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। সুরাহা হবে কি করে? তাছাড়া সরকার তো পরিচালনা করতো ব্রিটিশরাই, তাই না? রেগুলেটিং অ্যাক্ট, তারপর বিভিন্ন ধরনের অ্যাক্ট আসে, ব্রিটিশরাই তারা পরিচালনা করতো। আর দেশের মানুষের উপর এত অত্যাচার হচ্ছে তারা দেখছেই না, দেখবে কি করে? তারা তো এদেশের মানুষই নয়। বিভিন্ন তর্ক বিতর্ক কথা রয়েছে যা আজকালকার টাইম পিরিয়ডের সঙ্গেও একটু দেখা যায়, বাট আমি বলতে চাচ্ছি না, কিছু মিলে যায় অন্তত, তাই না? তোমরা বইয়ে পড়বে, পেয়ে যাবে। তো দেখো এই ঘটনা, এই সাঁওতালদের সাথে স্থানীয় কুমোর, তেলি, কামার, গোয়ালা, মুসলিম, তাঁতি, চামার, ডোম প্রভৃতি সম্প্রদায়ের মানুষও এই বিদ্রোহে যোগ দেয়। ঠিক আছে, যাই হোক, তারা মহাজন বিরোধী, জমিদার বিরোধী তা ছিল, কিন্তু স্পষ্টতই এটি ছিল ব্রিটিশ বিরোধী। ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা, ব্রিটিশদের যে অত্যাচার, তার বিরুদ্ধেই এত অসন্তোষ, এত ক্ষোভ। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সকলেই। নোট অর্থাৎ ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা শুনে রাখো, যে সন্ন্যাসী যেমন চুয়ার বিদ্রোহ হয় 1766 থেকে 72 খ্রিস্টাব্দে, নেতা রাজা জগন্নাথ। ভিল বিদ্রোহ 1817, তারপরে শিবারাম ছিলেন নেতা। হোস বিদ্রোহ, রামসী বিদ্রোহ, চিতুর সিং নেতা। কোল বিদ্রোহ, বুদ্ধু ভগত নেতা। সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু নেতা। এগুলো ছিল অতিরিক্ত রাজস্ব, তারপর তাদের যে গ্রামীণ যে ব্যবস্থা আর কি, জমিদার মহাজন তাদের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি একদম, তারা তো অন্যভাবে প্রতিরোধ করতে পারতো না। কিন্তু অনেক সময় দেখা যায়, যেমন 1857 সালেও তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়, যে 1857 সিপাহী বিদ্রোহ, তাই না? কিন্তু সেই বিদ্রোহ
ব্রিটিশরা দমন করে দেয় আর কি। কিন্তু তারা তো চেষ্টা করেছিল, তাই না, স্বাধীনভাবে বাঁচার। তার দেশ, তাদের যে স্থান রাজ্যসমূহ ছিল, ঝাঁসি, অযোধ্যা, লখনৌ, 1857 সালে মহাবিদ্রোহ যে তোমরা দেখো, সবাই চায় যে নিজের স্থান সুরক্ষিত রাখতে, নিজের রাজ্য, কিন্তু সেটি তো হয় না। ইতিহাসের এতই পড়লে বুঝবে তোমরা। তো এখানে নোটস রয়েছে কিছু। 1857 খ্রিস্টাব্দের পূর্বে যে বিদ্রোহ সমূহ ঘটে সেগুলো, যেমন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয় 1763 থেকে 1800 খ্রিস্টাব্দে, চুয়ার বিদ্রোহ হয় 1766 থেকে 72 খ্রিস্টাব্দে, রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে হয়, কোল বিদ্রোহ 1820 থেকে 1833 খ্রিস্টাব্দে হয়, ফরাজি আন্দোলন 1818, ওয়াহাবি আন্দোলন 1823 থেকে 1855, সাঁওতাল বিদ্রোহ 1855 সালে, আর 1857 সালের পরে নীল বিদ্রোহ 1859-60, পাবনার কৃষক বিদ্রোহ হয় 1873 খ্রিস্টাব্দে, দাক্ষিণাত্য বিদ্রোহ হয় 1875 খ্রিস্টাব্দে, মুন্ডা বিদ্রোহ হয় 1899 খ্রিস্টাব্দে। যদি ক্রোনোলজি আকারে আসে তাহলে তোমরা মনে রাখবে, ঠিক আছে, এই জন্যই দিয়েছি, নোট করে নেবে। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে কে 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন? অপশন এতে রয়েছে বীর সাভারকর, অপশন বিতে রয়েছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অপশন সিতে রয়েছে ডক্টর সুরেন্দ্রনাথ সেন, অপশন ডিতে রয়েছে ডক্টর শশীভূষণ চৌধুরী। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, বীর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। ঠিক আছে, নেক্সট। 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এতে রয়েছে লর্ড ক্যানিং, অপশন বিতে রয়েছে লর্ড ডালহৌসি, অপশন সিতে রয়েছে লর্ড অকল্যান্ড, অপশন ডিতে রয়েছে লর্ড এলেনবোরা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, লর্ড ক্যানিং। তোমরা ডাউট করো না, তোমাদেরকে আমি, তোমরা যা এখানে মনে প্রশ্ন আসছে বলে দিচ্ছি যে তোমরা জানো যে ওয়ারেন হেস্টিংস ভারতের যে গভর্নর জেনারেল ছিলেন আর কি, তার সময় লর্ড ডালহৌসি তার নাম, তার টাইম পিরিয়ড 1848 থেকে 1856। আর ভারতের শেষ গভর্নর জেনারেল কে বলো তো? তিনি হয়ে যাবেন লর্ড ক্যানিং, 1856 থেকে 1858। আমরা জানি যে লর্ড ক্যানিং ভাইসরয় ছিলেন, কিন্তু না, তোমরা আজকে ডাউট ক্লিয়ার করে নাও যে লর্ড ক্যানিং প্রথমে ভাইসরয় ছিলেন না, প্রথমে গভর্নর জেনারেল ছিলেন। তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, আর শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। সেই লর্ড ক্যানিংই 1856 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন, এবং তিনি অর্থাৎ লর্ড ক্যানিংই, স্বয়ং লর্ড ক্যানিংই 1858 থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাইসরয়ের দায়িত্ব পালন করেন। ঠিক আছে, তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। অনেক একটা কোশ্চেন আসে সেটে যে বিধবা বিবাহ আইন কার সময় পাশ হয়? সেই খসড়া প্রস্তুত করা হয়েছিল 1856 সালে লর্ড ডালহৌসির সময়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সেটি পাশ হয় লর্ড ক্যানিং এর সময়। সবাই তো লর্ড ডালহৌসি দিয়ে এসেছে, কিন্তু তার আনসার দিয়েছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং আমি জানতাম, সেজন্য লর্ড ক্যানিং দিয়ে এসেছি। এটি মনে ছিল তাই বললাম। ঠিক আছে, তোমরা মনে রাখবে, ডাউট ক্লিয়ার করে নাও। ঠিক আছে, এই যে যেমন হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, হ্যাঁ মনে পড়েছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন লর্ড ক্যানিং এর সময় মনে রাখো যে 1857 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা, বোম্বে ও মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তারপরে ভাইসরয়ের সময় ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট পোর্টফোলিও ব্যবস্থার সূত্রপাত হয়। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861, পোর্টফোলিও ব্যবস্থার সূত্রপাত
61 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পোর্টফোলিও ব্যবস্থা 1861 খ্রিস্টাব্দে সূত্রপাত হয়। ওকে, তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক যে দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? এতে রয়েছে বীর সাভারকর, বিতে রয়েছে অশোক মেহতা, সিতে রয়েছে জন কে, ডিতে রয়েছে কিউনন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বীর সাভারকর। ঠিক আছে, আমি তোমাদের লর্ড ক্যানিং সম্পর্কে আরও স্পষ্টভাবে বলবো, ঠিক আছে, যখন সেই সম্পর্কে কোশ্চেন দেব তখন। ওকে, সংবাদ কৌমুদি ও মিরাট উল আকবর কে প্রকাশ করেন? অপশন এতে রয়েছে রাজা রামমোহন রায়, বিতে রয়েছে কেশবচন্দ্র সেন, সিতে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর, ডিতে রয়েছে কেউ নন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায় সম্পর্কে একটু ইনফরমেশন শুনে রাখো। রাজা রামমোহন সম্পর্কে কিন্তু আমরা পড়ি, অর্থাৎ পরীক্ষায় কিন্তু খুব কোশ্চেন্স আসে। আর এখানে রামমোহন রয় সিলেবাসের নামটা যেহেতু উল্লেখ করা রয়েছে, সেহেতু আমি তোমাদের জানিয়ে দিতে চাই একটু ইনফরমেশনসগুলো। ঠিক আছে, মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। ঠিক আছে, রাজা উপাধি দেন কে? মোগল সম্রাট দ্বিতীয় আকবর। আর রাজা রামমোহন রয়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ, আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের ইরাসমাস প্রভৃতি অভিধায় তাকে ভূষিত করা হয়েছে। আর তিনি ফ্রান্সিস বেকন, লক, হিউম, ভলতেয়ার, নিউটন, টম পেন প্রমুখ পাশ্চাত্য মনীষীর চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। ওকে, তার ধর্ম সাধনার মূল ভিত্তি ছিল বেদান্ত। ঠিক আছে, আর তিনি পৌত্তলিকতা, ধর্মীয় যে সমস্ত লোকাচার, পুরোহিততন্ত্র, লোকাচার বা অনুষ্ঠান সর্বস্বতা হিন্দু ধর্মের মূল কথা নয়। তিনি বেদ, উপনিষদ প্রভৃতি গ্রন্থের ব্যাখ্যা করে প্রমাণ করার চেষ্টা করেন যে পৌত্তলিকতা, পুরোহিততন্ত্র, লোকাচার বা অনুষ্ঠান সর্বস্বতা হিন্দু ধর্মের মূল কথা নয়। একেশ্বরবাদী হলেও সকল ধর্মের মূল কথা, এবং হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত নিরাকার ব্রহ্মের উপাসনাই শ্রেষ্ঠ ধর্ম। ঠিক আছে, তিনি 1803 খ্রিস্টাব্দে বহু দেববাদের বিরুদ্ধে এবং একেশ্বরবাদের সমর্থনে ফার্সি ভাষায় তুহাফত উল মুওয়াহিদ্দিন বা একেশ্বরবাদীদের প্রতি নামে একটি পুস্তিকা রচনা করেন। তিনি বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা করেন এবং ঈশ ও কেন, কঠ ও মান্ডুক্য এবং মন্ডুক প্রভৃতি 5টি প্রধান উপনিষদের বাংলা অনুবাদ করে তার মতবাদ প্রচারে উদ্যোগী হন। আত্মীয় সভা প্রতিষ্ঠা, তিনি 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। আর আত্মীয় সভার যে সদস্যরা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রভৃতি। আর এই উদ্দেশ্যে একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রামমোহন 1828 খ্রিস্টাব্দে মতান্তরে 29 ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, আর ব্রাহ্মসভা 1830 খ্রিস্টাব্দে গিয়ে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তোমরা এটি অবশ্যই মনে রাখবে। আর রাজা রামমোহন রায় কুপ্রথার বিরোধিতা, যেমন হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহু বিবাহ, কন্যাপণ, কৌলিন্য প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি যেগুলো সামাজিক কুপ্রথা ছিল তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ওকে, সতীদাহ প্রথার বিরোধিতা করেন। আর এখানে মনে রাখো যে সতীদাহ প্রথা বন্ধ করার জন্যই তিনি বাংলার বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষরিত একটি আবেদনপত্র বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে জমা দেন। রামমোহনের সক্রিয় সমর্থন ও সহযোগিতায় বেন্টিং এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটি অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। আর শিক্ষা সংস্কারের কথা মনে রাখতে গেলে
হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন 1822 খ্রিস্টাব্দে। রামমোহন নিজে নিজ ব্যয়ে এটি প্রতিষ্ঠা করেন। তারপর তিনি বেদান্ত কলেজ, যে 1826 খ্রিস্টাব্দে রামমোহন কর্তৃক প্রতিষ্ঠিত বেদান্ত কলেজে পাশ্চাত্য সমাজবিজ্ঞান ও পদার্থবিদ্যার শিক্ষা দেওয়া হতো। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। তার যেমন বেদান্ত গ্রন্থ, গৌড়ীয় ব্যাকরণ, এদিকে সংবাদ কৌমুদি, মিরাট উল আকবর, এগুলো সংবাদপত্র তিনি প্রকাশ করেন। এগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, রাজা রামমোহন রয়। নেক্সট দেখো, হেসপেরাস ও ক্যালকাটা লিটারেরি গেজেট। হেসপেরাস ও ক্যালকাটা লিটারেরি গেজেট নামে দুটি পত্রিকা কে সম্পাদনা করেন? সঠিক উত্তর কি হবে? অপশন এতে রয়েছে ডিরোজিও, অপশন 2তে রয়েছে স্বামী বিবেকানন্দ, অপশন 3তে রয়েছে রাজা রামমোহন রয়, আর অপশন 4-এ রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো দেখো, ডিরোজিও ছিলেন ঔপনিবেশিক শাসনকালে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ অবদানের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার নেতৃত্বে গড়ে ওঠা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দল, ঠিক আছে, গড়ে ওঠে। পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে এবং মিল, বেনথাম, টম পেন, রুশো ভলতেয়ার প্রমুখ দার্শনিকের রচনা পাঠের ফলে নব্যবঙ্গ গোষ্ঠীর তরুণ সদস্যদের মনে যুক্তিবাদ ও সামাজিক চেতনা গড়ে ওঠে। ঠিক আছে, প্রচলিত হিন্দু ধর্ম ও সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাদের আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত, ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ঠিক আছে, তারা 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন। আর ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র কি ছিল জানো? এর মুখপাত্র ছিল এথেনিয়াম। তারপর ডিরোজিও এবং তার যে ছাত্ররা মিলে 1830 খ্রিস্টাব্দে পারথেনন নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তাছাড়াও ডিরোজিওর উদ্যোগে প্রকাশিত হয় ক্যালাইডোস্কোপ পত্রিকা, যেখানে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়। এই ক্যালাইডোস্কোপ পত্রিকাতে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। তাছাড়া তিনি হেসপেরাস ও ক্যালকাটা লিটারেরি গেজেট নামে দুটি পত্রিকা সম্পাদনা করেন। আর তিনি লেখেন ফকির অফ জঙ্গিরা এবং ভারতবর্ষ আমার স্বদেশের প্রতি, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, তার উল্লেখযোগ্য দুটি দেশপ্রেমমূলক কবিতা। ঠিক আছে, তার মৃত্যু হয় 1831 খ্রিস্টাব্দে, মাত্র 22 বছর বয়সে তার মৃত্যু হয়। আর তার অনুগামীদের মধ্যে গুরুত্বপূর্ণ কে ছিলেন তা একটু জেনে নিই। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, তারাচাঁদ চক্রবর্তী, শিবচন্দ্র দেব প্রমুখ। ঠিক আছে, তারা জ্ঞানান্বেষণ পত্রিকাটি প্রকাশ করেছেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ডিরোজিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বর্ণমালা, কথামালা, বোধোদয় কে রচনা করেন? বর্ণমালা, কথামালা, বোধোদয় কে রচনা করেন বলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1-এ রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2-তে রয়েছে মধুসূদন দত্ত, 3-তে রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে, আর 4-এ রয়েছে কেউ নন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত কি বলেছিলেন তা একটু শুনে রাখো। যার মনীষা প্রাচীন ঋষিদের মতো, কর্মদক্ষতা ইংরেজদের মতো এবং হৃদয়বত্তা বাঙালি জননীর মতো, এ কথাটি বলেন মাইকেল মধুসূদন। মনে রাখবে।
তিনি বৈষম্য দূর করেছেন। অধ্যাপকদের হাজিরা ছুটির নিয়ম, পূর্বে তো হিন্দু তিথি ও শুভদিন অনুসারে ছুটি দেওয়া হতো, কিন্তু বিদ্যাসাগর সেই প্রথা তুলে দিয়ে রবিবার ছুটির দিন নিয়ম চালু করেন। ঠিক আছে। তিনি সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করেন। তিনি সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী রচনা করেন। ওকে। আর তিনি উপলব্ধি করেন যে একমাত্র শিক্ষাই মানুষের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার করে প্রকৃত মনুষ্যত্ব জাগিয়ে তুলতে পারে। ঠিক আছে। আর তিনি লর্ড হার্ডিঞ্জের সহায়তায় গ্রাম বাংলার বিভিন্ন স্থানে বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলির মধ্যে 33টি বিদ্যালয় স্থায়ী হয়। 1800 ড্রিঙ্ক ওয়াটার বেথুনের পৃষ্ঠপোষকতায় 1849 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু ফিমেল স্কুল, যা পরবর্তীকালে বেথুন স্কুল নামে প্রতিষ্ঠা করেন, বেথুন স্কুলে পরিণত হয়। ঠিক আছে। তাছাড়া মেট্রোপলিটন ইনস্টিটিউশন 1872 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজে পরিণত হয়। আর তিনি শিশু ও জনশিক্ষার প্রচারের উদ্দেশ্যে বেশ কিছু পাঠ্যপুস্তক রচনা করেন। এগুলির মধ্যে বর্ণমালা, কথামালা, বোধোদয়, নীতিবোধ প্রভৃতি উল্লেখযোগ্য। ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তুমি এগুলো মনে রাখবে। আর এখানে মনে রাখো, শাস্ত্র থেকে প্রমাণ করার জন্য যে বিদ্যাসাগর তখন সমাজে যে বাল্য বিধবা জীবনের করুণ দশা, তারপর বহুবিবাহ, বাল্য বিবাহের বিরোধিতা করার সাথে সাথে বিধবা বিবাহ প্রবর্তনের আন্দোলনে নামেন। ঠিক আছে। তিনি 1850 খ্রিস্টাব্দে সর্বশুভকরী সভা প্রতিষ্ঠা করেন। আর এই সভার মুখপত্র সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যাতেই তিনি বাল্য বিবাহের দোষ শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেন। তাছাড়া পরাশর হিন্দু শাস্ত্র থেকে, পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। ঠিক আছে। তার প্রচেষ্টাতে লর্ড ডালহৌসি সময় যে বিধবা বিবাহ আইন সেটি পাশ করা হয়। খসড়াটা সেই সময় দেওয়া হয়, পাশ হয় লর্ড ক্যানিং এর সময়। ঠিক আছে। তোমাদের ছিল আর ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আলিগড় মুভমেন্ট, এগুলো তো 9-10 জন্য লাগবে না, কোশ্চেনও দিই নাই। আমি যেগুলো 11-12 জন্য সেগুলো এক্সট্রাভাবে কোশ্চেন্স দিয়ে অনলি 11-12 লিখে পড়াবো। ঠিক আছে। তো তোমরা এগুলো পড়ো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু ফিডব্যাকটা দেবে। ঠিক আছে। ভিডিও ভালো লাগছে কি, আর তোমাদের মনে কনফিডেন্ট আসছে যে পরীক্ষায় তোমরা পারবে একদম। তোমরা প্র্যাকটিসগুলো করো, দেখো কটা কোশ্চেনের সঠিক হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, ভালো থেকো সবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি ভিডিও পাবে। ঠিক আছে। এবার আধুনিক ভারত থেকেই ভিডিও পাবে, মিক্সড কোশ্চেন্স। ঠিক আছে। তো থ্যাংক ইউ।